আজকে আপনি ভারতের কথা বলবেন। ভারত বাংলাদেশকে সাম্প্রদায়িকতা শিখাতে চায়, অসাম্প্রদায়িকতা শিখাতে চায়। তো ভারত রাষ্ট্র কি করছে? কোন সনাতন ধর্ম, আমি একজন হিন্দু ধর্মাবলম্বী, আমি আমার উৎসবে, আমার হোলি উৎসবে যদি কোনো মুসলমান তার গায়ে রং লাগাতে না চায়, আমি কি তার গায়ে জোর করে রং লাগাবো? এটা কি আমার ধর্মের শিক্ষা? ভারতে এই ঘটনা ঘটে, রেগুলার ঘটে, রাষ্ট্রের মদদে ঘটে, নরেন্দ্র মোদীর মদদে ঘটে। তাহলে সেই নরেন্দ্র মোদীকে আমাকে এসে শিখাবে কিভাবে অসাম্প্রদায়িক হতে হয়? যার নিজের ম্যান্ডেট হলো তার এলাকা থেকে মুসলমান বের করে দাও। তাহলে যদি নরেন্দ্র মোদী ইন্ডিয়ায় ঠিক হয়, তাহলে বাংলাদেশেও যে কেউ এসে বলবে হিন্দু বের করে দাও, আদালতে বিল পাস করো। র্যাবের মহাপরিচালক ছিলেন বেনজির আহমেদ, গোপালগঞ্জে 668 বিঘা হিন্দু সম্পত্তি তিনি দখল করেছেন নামমাত্র মূল্যে, এবং অধিকাংশ জমিতে তিনি কোনো মূল্য দেননি। এককভাবে সবচেয়ে বড় ভূমি দখলের ঘটনা সেটি, 668 বিঘা একটি গ্রামের সম্পূর্ণ জমি, এই জমি দখল দিয়েছিলেন তিনি। আজকে সারা বাংলাদেশে প্রচুর জায়গায় হিন্দুদের জমি এইসব নেতা, বিভিন্ন প্রশাসনের কর্মকর্তারা দখল দিয়ে বসে রয়েছে। ফলে এই হিসাবগুলো করতে হবে, এই দাবিটা আপনারা সামনে তুলে আনুন, তাহলে আসলে পরিষ্কার হয়ে যাবে যে হিন্দুদের পক্ষে কে আর হিন্দুদের বিপক্ষে কে। আওয়ামী লীগ বারবার এক আওয়াজ তোলায় যে তারা হিন্দুদের পক্ষে, কিন্তু আমি বললাম, আমি কথা দিয়ে বলতে পারি, এই ভূমি কমিশন হোক, দেখা যাবে সবচেয়ে বেশি জমি হিন্দুদের কাছ থেকে দখল করেছে আওয়ামী লীগের নেতারা, এবং তা হয়েছে এই আওয়ামী লীগ আমলে। আপনি যদি আমাদের ইতিহাসের দিকে তাকান, আমি প্রত্যেকবার একটা কথা বলেছি যে 47-এ যখন দেশ ভাগ হয়, তখন আমাদের কাছে অপশান ছিল যে আমরা এই দেশ থেকে চলে যাব। আমরা যে এই ভারত তৈরি হচ্ছে, হিন্দুদের জন্য যে ভারত তৈরি হচ্ছে, সনাতনীদের জন্য যে ভারত তৈরি হচ্ছে, সেই ভারতে চলে যাওয়ার অপশান আমাদের ছিল, কিন্তু আমরা সেই অপশান নেই নাই। আমরা এই মাটিতে থেকে গেছি, আমরা এই বাংলার যে নদী, সেই নদীর পাশে যে গড়ে ওঠা জনপদ, সেই জনপদেই আমরা থেকে গেছি, কারণ আমরা বুঝেছি এটা আমাদের। এক ধর্মের জন্য আমি আমার বাপের ভিটা ছাড়বো না, আমার পূর্বপুরুষরা জায়গা ছাড়ে নাই। ফলে সামনের যে বাংলাদেশ, সেই বাংলাদেশেও আমরাও এই বাংলাদেশের মাটি ছাড়বো না, কারণ এই মাটির হক যে 18 কোটি মানুষ, সেই 18 কোটি মানুষের মতো সমান হক আমার ওই মাটি, আমার হকও কোনো কারো থেকে কম না। কিন্তু আমরা একটি অদ্ভুত শাসন ব্যবস্থার মধ্যে চলমান। আপনি দেখবেন ইসরায়েল একের পর এক বোমা ফেলাচ্ছে ফিলিস্তিনের উপর, গাজা একটি শহর ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। কিন্তু আরব বিশ্ব, যদি আপনি হিসাব করতেন যে মুসলিম মুসলিম তো ভাই, কিন্তু আরব বিশ্ব চুপচাপ বসে রয়েছে। আপনি সৌদি আরব বলেন, আরো বিভিন্ন আরব বিশ্ব বলেন, ও অনেক জায়গায় ফিলিস্তিনের পতাকা উড়াতে দেওয়া হয় না, ফিলিস্তিনের পতাকা উড়ালে তাকে গ্রেপ্তার করা হয়। তাহলে এই যে ধর্মে ধর্মে বিভেদ, এই যে ধর্মের নামে এক ধর্মের নামে আরেক ধর্মের উপর আক্রমণ, এই জিনিস কিন্তু আসলে আমাদের আইওয়াস। আসল জিনিস হলো ক্ষমতা। ক্ষমতা এনশিওর করার জন্য মানুষের মধ্যে বিভেদ তৈরি করা হয়, ক্ষমতা নিশ্চিত করার জন্য মানুষকে কয়েক ভাগে ভাগ করে দেওয়া হয়। কারণ মানুষ যদি একত্রিত হয়, তাহলে কি হয় সেটা তো শেখ হাসিনা সরকারের অবস্থা থেকে আপনারা নিশ্চয়ই বোঝেন। মানুষ যখন একসাথে রাস্তায় নেমে আসে, যেখানে মানুষের, আমরা সব সময় বলেছি, অনেকেই মনে মনে ভেবেছি যে এই শেখ হাসিনা মনে হয় আর বিদায় নেবে না, নিশ্চয়ই 2041, হয়তোবা তিনি যখন যদি কোনোদিন অসুস্থ হন, মারা যান, তাহলে যদি কিছু একটা হয়। কিন্তু দেখেন, মানুষ একসাথে রাস্তায় নেমেছে, শেখ হাসিনার বাংলাদেশ ছেড়ে পালাতে মাত্র 36 দিন সময় লেগেছে। মাত্র 36 দিনে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালাতে হয়েছে। এটাই হলো জনগণের শক্তি, এটা হলো একতার শক্তি। ফলে এই একতা আমাদের তৈরি করতে হবে, এই একতা আমাদের মজবুত করতে হবে। আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, আজকে আপনি ভারতের কথা বলবেন। ভারত বাংলাদেশকে সাম্প্রদায়িকতা শিখাতে চায়, অসাম্প্রদায়িকতা শিখাতে চায়। তো ভারত রাষ্ট্র কি করছে? কোন সনাতন ধর্ম, আমি একজন হিন্দু ধর্মাবলম্বী, আমি আমার উৎসবে, আমার হোলি উৎসবে যদি কোনো মুসলমান তার গায়ে রং লাগাতে না চায়, আমি কি তার গায়ে জোর করে রং লাগাবো? এটা কি আমার ধর্মের শিক্ষা? ভারতে এই ঘটনা ঘটে, রেগুলার ঘটে, রাষ্ট্রের মদদে ঘটে, নরেন্দ্র মোদীর মদদে ঘটে। তাহলে সেই নরেন্দ্র মোদীকে আমাকে এসে শিখাবে কিভাবে অসাম্প্রদায়িক হতে হয়? যার নিজের ম্যান্ডেট হলো তার এলাকা থেকে মুসলমান বের করে দাও। তাহলে যদি নরেন্দ্র মোদী ইন্ডিয়ায় ঠিক হয়, তাহলে বাংলাদেশেও যে কেউ এসে বলবে হিন্দু বের করে দাও, আদালতে বিল পাস করো, সে আদালতে বিল পাস করে।
তাহলে আমাকে বুঝতে হবে এই ধর্ম নিয়ে মানুষকে আসলে বিভক্ত করে রাখার চেষ্টা করা হয়। ধর্ম আমার ব্যক্তিগত বিশ্বাস, ধর্ম আমার সামষ্টিক বিশ্বাস, কিন্তু সেই ধর্ম নিয়ে যখন রাজনীতি হয়, সেই রাজনীতি দেশের মানুষকে কতটা বিপদে ফেলায় সেটা তো 47-এর পরে আমরা জানি। এই 47-এর দেশ ভাগের ফলে যে কি পরিমাণ দাঙ্গা এখানে তৈরি হয়েছে, ব্রিটিশদের তৈরি করে দেওয়া যাওয়া যে খেলা, সেই খেলার যে চাল, সেই চাল থেকে আমরা এখনো বের হতে পারিনি। ফলে আমাদেরকে এত সারা বিশ্ব সম্পর্কে ভেবে লাভ নেই। আমাদের ভাবতে হবে আমাদের বাংলাদেশ, আমাদের ভাবতে হবে একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ, আমাদের ভাবতে হবে একটা ধর্মীয় সম্প্রীতি জায়গায় হবে আমাদের এই বাংলাদেশ, যেই জায়গায় অর্থনৈতিক বৈষম্য দূর হবে। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে কোন হিন্দুর উপর আক্রমণ হয়? কোনোদিন আপনি লক্ষ্য করেছেন ধানমন্ডি গুলশানে বড়লোক হিন্দুদের উপর আক্রমণ হতে? আপনারা কোনোদিন প্রশ্ন করেছেন বনানী পূজা মণ্ডপে কোনোদিন আক্রমণ হয়েছে? কেন হয় নাই? কারণ হিন্দুদের মধ্যে সব কোটিপতিরা ওইখানে গিয়ে পূজা করে। হিন্দুদের মধ্যে কার উপর আক্রমণ হয়? যে গরিব, যার পকেটে টাকা নাই, যে গ্রামে থাকে, শহরে থাকা, ফ্ল্যাট বাড়িতে থাকা হিন্দুদের ফ্ল্যাটে কোনোদিন হামলা হয়েছে আপনি শুনেছেন? কোনোদিন আপনি শুনেছেন হিন্দু বড় বড় নেতাদের উপর কখনো হামলা হওয়ার কথা? আপনি কি শুনবেন? ওই ঝুলন দাস, ওই জুমন দাসের কথা শুনবেন এক গ্রামের। বলে এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। আমাদের এই রাজনীতির সাথে, আমাদের এই অত্যাচারের সাথে সবচেয়ে বেশি ওতপ্রোতভাবে যেটা জড়িত সেটা হলো আমাদের এই অর্থনৈতিক বৈষম্য। ফলে একটি সমাজের অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে, কারণ একটি সমাজ যখন অর্থনৈতিক বৈষম্য দূর হবে তখনই সেই সমাজ শিক্ষিত হবে, সেই সমাজ পড়াশোনা করবে, সেই সমাজ জানবে, সেই সমাজ জানবে কিভাবে কি করতে হয়। ফলে আমি মনে করি এই যে শিক্ষা, এই যে আমাদের দীক্ষা বা আমাদের ধর্মীয় যে অহিংস নীতির যে বয়ান আমাদের ধর্মে রয়েছে, সেই বয়ানকে আরো সামনে নিয়ে আসতে হবে।